হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 6:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। ঘুম থেকে তো সকাল সকালই উঠে পড়েছি, কারণ তোমরা তো জানোই এখন ঘুম থেকে ওঠার তাড়াটা আমার অনেকটাই। মনে হয় যত সকালে ঘুম থেকে উঠবো তত তাড়াতাড়ি কাজবাজগুলো সব শেষ হয়ে যাবে। তাই আর কি 6:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। ভেবেছিলাম আর একটু সকালে উঠবো, তবে সোনামা যেহেতু কালকে সকালে ঘুমোয়নি, তো সোনামার ঘুম না হওয়ার কারণে তো আমাদেরও ঘুমটা হয় না। তো অনেকটাই রাত হয়েছিল ঘুমোতে, তাই সকাল সকাল উঠতে পারিনি। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে এখন কলতলে চলে এসেছি। আর প্রথমে ভাবলাম আগে সোনামের কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিই, মানে সার্ফ জলে, তারপর না হয় বাকি কাজগুলো করা যাবে। আর আমি চেষ্টা করি তাড়াতাড়ির মধ্যে সোনামের কাপড় চোপড়গুলো কেচে নেওয়ার জন্য, কারণ বাকি কাজগুলো মোটামুটি সোনামাকে কোলে নিয়েই করতে পারি। তবে এই কাছাকাছি কাজটা তো একদমই সোনামাকে কোলে নিয়ে হবে না, তাই যত তাড়াতাড়ি পারি এই কাছাকাছি কাজটা শেষ করে নিই। তো এখন তো সার্ফ জলে ভেজানো হয়ে গেছে, তো এখন আমি চললাম আমাদের যে মেন দোয়ার আছে, তো সেখানে জল দিতে। হাসি দোয়ার যেহেতু রাখতে নেই, তাই আর কি প্রত্যেক দিন সকালে তো জল দেওয়া হয়, যেগুলো তোমরা আমার ভিডিওতে বেশ কিছুদিন ধরে দেখছো। এই ভিডিওগুলো কিন্তু তোমরা সাধারণত দেখতে পাও না, তার একটাই কারণ আমি যেহেতু এই কাজগুলো করি না, তাই শেয়ার করা হয়ে ওঠে না। আর আমি যেহেতু এই কাজগুলো এখন করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে বেশ কিছুদিন আগে আমি ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাদের সর্দি কাশি মানে ঘরোয়া পদ্ধতিতে কি করে আমার মেয়ে ঠিক হয়েছিল। তো সেখানে অনেকজনই কমেন্ট করেছিলেন, দিদি ভাই তাড়াতাড়ির মধ্যে তুমি শেয়ার করো, কারণ আমাদের বেবিদের ঠান্ডা লেগে গেছে, তো কি করে ঘরোয়া পদ্ধতিতে ঠিক হবে সেটা জানতে চাই। চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি ঘরোয়া পদ্ধতি অনুযায়ী কিভাবে সারানো যায়। দেখো, সবসময় যে ডাক্তারের ওষুধ কাজ করবে এমনটা কিন্তু মানেনি। আমাকে কিন্তু অনেকজনই কমেন্ট করেছো, দিদি ভাই ডাক্তার দেখিয়ে দেখিয়ে পুরো নাজেহাল হয়ে গেছি, তাও কিন্তু আমাদের সোনামা বা সোনা বাবার কিন্তু সর্দি কাশি সারেনি। তুমি তোমার মেয়ের কি করে চটজলদির মধ্যে সারালে সেটাই তুমি বলো। দেখো, প্রথমে আমি বলে দিই যে কারোর ভালো লাগতেও পারে, আবার কারোর ভালো নাও লাগতে পারে। যদি ভালো না লাগে দয়া করে স্কিপ করে যেও, তবে বাজে মন্তব্য একদমই করো না। আমার সোনা মায়ের ঠিক হয়েছে বলেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যদি আমার সোনা মায়ের ঠিক না হতো তাহলে কিন্তু আমি শেয়ার করতে পারতাম না। এর আগেও শেয়ার করেছি, আজকেও তোমাদের সাথে শেয়ার করব। তবে এর আগে অনেকে অনেক কথা বলেছিল, তবে সেই সব কথা সত্যি কথা বলতে খুবই খারাপ লেগেছিল শুনতে। তাই ভেবেছিলাম তোমাদের সাথে আর এইসব নিয়ে কোনো কথা শেয়ার করব না। কিন্তু বেশ কিছুদিন ধরে আমাকে সবাই কমেন্ট করছো, সবাই কমেন্ট করেছিল যে দিদি ভাই তুমি কি এমন ঘরোয়া পদ্ধতি অনুযায়ী সোনামায়ের সর্দি কাশিটা ঠিক করলে। তো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করা। চলো আর বেশি বকবক করবো না, মানে তোমাদের সময়টা আর বেশি নষ্ট করব না, আসল কথায় ফিরে আসা যাক। প্রথমত আমার সোনামায়ের যখন সর্দি কাশি হয়েছিল, তো প্রায় 7 থেকে 8 দিন সোনামাকে অ্যাম্ব্রোদিল বলে একটা ওষুধ আছে, যেটা আমি 7 থেকে 8 দিন 3 বেলা করে দিতাম, মানে সকালে, দুপুরে আর রাত্রেবেলায়। তো তাতে কিন্তু ঠিক হয় না, উপরন্তু দিন দিন দেখি সর্দি কাশিটা যেন বেড়েই যাচ্ছে। কাশিটা এত হতো মানে মেয়েকে রাখা যেত না, খুঁজে পেতাম না যে ওকে নিয়ে কোথায় যাব, কি করব। তারপর আমার শাশুড়ি মায়ের কথা অনুযায়ী প্রত্যেক দিন সকালে 7 থেকে 8টা তুলসী পাতা আর একটু মধু দিতাম। তো মধু বলতে আমার বাড়িতে যেহেতু টাটকা একদম মধু ছিল, তো সেটাই দিতাম। তোমরা চাইলে কিন্তু ডাবরের মধুটাও দিতে পারো। তো 7 থেকে 8টা তুলসী পাতা আর ডাবরের মধু দিয়ে সেটা সোনামাকে খাওয়াতাম। তবে পাতাটা এমনভাবে মানে হাতের মধ্যে চটকাবে যাতে একটাও রসের মধ্যে পাতা না থাকে, মানে বাচ্চার পেটে যেন একটাও পাতা না যায়। তো এইভাবে মাত্র 2 দিন দেওয়াতেই দেখি সোনামায়ের সমস্ত সর্দি পটির মাধ্যমে বেরিয়ে আসে। আর মধু প্রত্যেক দিন দিলেও কিন্তু বাচ্চার কোনো সমস্যা হয় না। অনেকেই হয়তো বলতে আসবে বাচ্চার 6 মাস পর্যন্ত কিচ্ছু দিতে নেই, শুধুমাত্র ব্রেস্ট মিল্ক ছাড়া। তবে দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলে দিলাম, যার ইচ্ছা হবে সে মানবে, যার ইচ্ছা হবে না সে মানবে না। যাই হোক, তুলসী পাতা আর মধুটা দেওয়াতেই কিন্তু মাত্র 2 দিনের মধ্যে ভ্যানিশের মতো উড়ে গেল আমার সোনামায়ের সর্দি কাশি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, মধুটা চাইলে প্রত্যেক দিন দিতে পারো, মধু দিলে কিন্তু বাচ্চাদের পটি বেশ ভালো হয়।
চলো এবার দ্বিতীয়ত বলা যাক। সেটা ছিল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যদি দেখো বাচ্চার নাকে জল বেরোচ্ছে, তাহলে সর্ষের তেলটা রোদের মধ্যে দিয়ে রোদের মধ্যে তোমাদের বাচ্চাকে ভালো করে তেল মালিশ করবে। মাথার তালুর মধ্যে অনেকটা সর্ষের তেল দিয়ে দেবে আর রোদের মধ্যে শুয়ে রেখে দেবে। আরেকটা কথা, অনেকেই হয়তো ভাববে যে স্নান করাবো না, স্নান করালে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এই জিনিসটা কিন্তু সবথেকে বড় ভুল করো। দেখো এই ঠান্ডার মধ্যেও তোমরা তো আমার ভিডিওতে দেখলে বাইরে ঠিক কতটা কুয়াশা পড়েছে। আমি কিন্তু এই ওয়েদারও সোনামাকে প্রত্যেক দিন স্নান করাচ্ছি, এমনকি মাথাতেও জল দিচ্ছি। আমার সোনামায়ের কিন্তু ঠান্ডা লাগেনি, যতটুকু ঠান্ডা লেগেছিল সেটা বরং ঠিক হয়ে গেছিলো। তো আমাদের মাদের এইটাই ভুল ধারণা যে বাচ্চাকে বেশি করে স্নান করালে বাচ্চার ঠান্ডা লেগে যায়। না, সেটা একদমই না। হয়তো অনেকে ভাববে তুমি কি ডাক্তার যে জ্ঞান দিতে আসছো? দেখো আমার সোনামায়ের যেটা কাজে দিয়েছে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি বা করে এসেছি। তো আমি কিন্তু এই ওয়েদারও সোনামাকে প্রত্যেক দিন মাথায় জল দিয়ে স্নান করাই। তো যাই হোক, যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা করাতে পারো। আমি কিন্তু কাউকে জোর জবরদস্তি একদমই করিনি। আমি শুধু আমার কথাগুলো শেয়ার করেছি। বারবার শুধু একটাই কথা বলে আসছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা করতে পারো। আমি তো এই কয়েকদিন আগেই শ্বশুর বাড়িতে এসেছি। তো বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি এসেছিলাম তার দুদিনের মধ্যে কিন্তু সোনামায়ের সর্দি হয়েছিল। সোনামায়ের ঠান্ডা লেগেছিল দেখে আমি কিন্তু সর্ষের তেল মালিশ করেছিলাম আর স্নান করিয়েছিলাম রোদের মধ্যে রেখে। সোনামায়ের কিন্তু তারপরের দিনে সর্দিটা বসে গিয়েছিল, মানে ঠিক হয়ে গিয়েছিল। তো সেই সর্দিটাই কিন্তু পটির মাধ্যমে সোনামায়ের বেরিয়ে আসছে। আর আরেকটা কাজ করতাম, সেটা হচ্ছে প্রত্যেক দিন রাতের বেলাতে মানে সর্ষের তেলটাকে গরম করে সেটা সোনামায়ের পায়ের তলে আর হাতে মালিশ করতাম। পুরো শরীরেই করতাম, তবে বেশি করে পায়ের তলে মালিশ করতাম, তাতে সর্দিটা কিন্তু ঠিক হয়ে যায়। তো তারপরে আসি তৃতীয়ত, তোমরা একটা বোতলের মধ্যে বা যাই হোক কোনো একটা জায়গার মধ্যে সর্ষের তেল নেবে, আর তার মধ্যে সর্ষের তেলটা ঠিক যতটা নেবে সেই পরিমাপে কর্পূর নেবে, আর সেটা না রোদের মধ্যে রেখে দিয়ে আসবে। রোদের মধ্যে যতটুকু গরম হয় সেটাই বলছি আর কি। তো সেটা 2-3 দিন গরম হওয়ার পর কিন্তু তোমাদের বাচ্চাদেরকে মালিশ করবে, দেখবে সর্দিও লাগবে না আর তোমার ঠান্ডাও লাগবে না। আর এই কর্পূর সর্ষের তেল মালিশ করা কিন্তু খুবই ভালো। তো আমি যেগুলো করেছি, যেগুলো করে উপকার পেয়েছি, যেগুলোতে আমার সত্যি কথা বলতে খুবই সাহায্য হয়েছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও পর্যন্ত কিন্তু আমি আমার সোনামাকে মধু দিই। সোনামায়ের যে সর্দিটা আর কি হয়েছিল সেটা কিন্তু পটির মাধ্যমে বেরিয়ে এসেছিল। আমি শুধু আমার কথা শেয়ার করলাম। এরপর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের করাটা উচিত, অবশ্যই তোমরা করতে পারো। যাই হোক, তোমরা তো দেখে নিলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঠিক কত কাজ হয়ে গেছে। তারপর সমস্ত কাজবাজ করে সোনামা কিন্তু ঘুমিয়ে গেছিলো বলে সব কিছু করাটা সম্ভব হয়েছে। আর তারপরে দেখো নিজের জন্য 1 কাপ কফি করে নিয়েছি আর 2টো বিস্কিট, সেটাই এখন খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে। তো এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 8:30 কি 8টার মতো বাজবে হয়তো। তো সোনামা ঘুমোচ্ছে, আমি তাকে কফি খেয়ে নিচ্ছি। তবে এইখানে আমার মুখের রিয়াকশনটা দেখে বুঝতে পারবে সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আমি খেতে খেতে ভাবছিলাম যে কিছু একটা না কান্নার আওয়াজ পেলাম। তো আমার কানে যেহেতু সবসময় কান্নার আওয়াজ বাজে, জানি না কেন এটা শুধু আমার সাথেই হয় না, তোমাদের সাথেও হয়। তো যেহেতু কান্নার আওয়াজ পেলাম তো ভাবলাম যাই তো দেখে আসি মেয়েটা আমার উঠেছে কিনা। ব্যাস যেই রুমের মধ্যে গিয়েছি দেখি আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। তো বন্ধুরা, আমার মতো কি তোমাদেরও এরকম হয়? আমি যে কোনো কাজ করি না কেন সবসময় যেন মনে হয় আমার সোনামা কান্নাকাটি করছে। তাতে যাই আওয়াজ পাই না কেন সেটাতেই মনে হয় আমার সোনামা কান্নাকাটি করছে। সমস্ত কাজবাজ সেরে এখন চলে এসেছি আমি আমার সোনামায়ের কাছে। সোনামাকে একটু আদর করে নিচ্ছি। তো ওকে একটু আদর করার পর কপালে একটা ছোট্ট করে হাম্পি খেয়ে সোনামাকে একটু সাইড করে শুয়ে দিলাম। কারণ এই যে বিছানাটা দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু গোছানো হয়নি, যেহেতু সময় পাইনি। একা হাতে সব কাজ হ্যান্ডেল করা মানে ঠিক কতটা কষ্টের আশা করি যারা করে বুঝতে পারবে। তো এইদিকে দেখো আমি এখন ব্ল্যাঙ্কেটটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার সোনামার সাথে গল্প করছিলাম বলে ও হাত পা ছড়িয়ে খেলা করছিল। সোনামাকে যদি শুয়ে রাখা হয় আর তুমি যদি ওর সাথে খেলা করো, ও কিন্তু একদমই কান্নাকাটি করে না। তো দেখলে তো বিছানা গোছা কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানা ঝাড়ার ডান্ডিটা নিয়ে এসে ভালো করে ঝাড় দিয়ে দিলাম, মানে বিছানাতে। আর সোনামাকে যেহেতু সর্ষের বালিশ দিই, তো বালিশটা থেকে না 1-2টো করে সর্ষে বেরিয়ে আসে। তো
তো তারপরে কিন্তু সোনামাকে আমার পিসিদের বাড়িতে দিয়ে এসেছি। তারপরে আমি স্নান করে এখন ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজো করতে। আমার কিন্তু দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের কাজবাজগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই করছিলাম, তাই ভিডিওটা ক্যাপচার করিনি, কারণ মাথার মধ্যে বারবার ঘুরছে আমাকে পিসির বাড়ি যেতে হবে, কারণ সোনামা যদি কান্নাকাটি করে তাহলে মুশকিল হয়ে যাবে। পুজো করে এসে নিচে তাড়াতাড়ির মধ্যে খেয়ে নিয়েছি, তবে তাড়াতাড়ির মধ্যে খেতে একদমই পারিনি। যেই 2 মুঠো গালে খাবার দিয়েছি অমনি পিসি বারবার ফোন করছে, তাড়াতাড়ি আয়, কান্নাকাটি করছে। তো তাড়াতাড়ির মধ্যে পিসির বাড়িতে গিয়েছিলাম, খাবারটা ছেড়ে সোনামাকে ওখানে ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে শান্ত করে তারপরে বাড়িতে এসে নিজের পেটকে শান্ত করেছি। তো তারপরে খাওয়া দাওয়া যেই হয়ে গেছে ভাবলাম যাই চটপট করে বাসনগুলো ধুয়ে নিই। তো দেখো বাসন ধোয়াও কিন্তু আমার শেষ হয়ে গেছে। আর আজকে রান্নাবান্না সেরকম কোনো ঝামেলা নেই, তাই আমার খাওয়া দাওয়া হয়ে যাবার পরে পিসির বাড়ি চলে গিয়েছিলাম। কারণ বাড়িতে একা থেকে আর কী করবো, ভাবলাম যাই ওখানে গিয়ে সোনামায়ের সাথে গল্প করা হবে। তো তারপরে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এখন কলতলে গিয়ে পরে রেখে দেবো। এখানে যদি শুকিয়ে যায় তাহলে তো ভালোই হয়, আমি যখন পিসির বাড়ির থেকে আসবো তখন এই বাসনগুলো তুলে নেব। তার জন্যই আর কি এখানে বাসনগুলোকে রেখে দিয়ে গেলাম। আর বাইরে যেহেতু একটু রোদ এসেছে ভাবলাম শুকিয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমি পিসির বাড়িতে চলে গেছি, আর গিয়ে পরে আমার সোনামাকে আদর করে নিয়েছি। ওকে ছেড়ে যদি 5টা মিনিট থাকি তাতেও যেন মনে হয় কতক্ষণ আমার সোনামাকে আমি কোলে নিইনি। তো গিয়ে পরে আদর করে তারপরে পিসি শাশুড়িকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার পিসি কিন্তু সোনামাকে তেল মালিশ করে দিচ্ছে। আর পিসিও কিন্তু স্নান করে না, সোনামাকে তেল মালিশ করার পরেই কিন্তু পিসি চলে যায় স্নান করতে। এখন কিন্তু পিসি স্নান করা হয়নি। তো সোনামাকে এখন তেল মালিশ করে দিচ্ছে। আর সোনামায় স্নান করার জলটা তোমরা আশা করে দেখতে পাচ্ছ, এখানে একটা লাল ছোট্ট মতন টাব আছে, তো সেখানে সোনামার স্নান করার জলটা রেখে দিয়েছে। আর সোনামাকে যেই তেল মালিশ করে দিয়েছে, তেল মালিশ করার পর তো একটু রোদে রাখতে হয়। তো এই যে দেখো এখানটাতে সোনামাকে শুয়ে রেখে দিয়েছি। আর সোনামায়ের মা এখন সোনামায়ের সাথে ভিডিও করছে। সবাই আমাকে জিজ্ঞেস করো, দিদি ভাই তুমি কি তোমার সোনামাকে প্রত্যেক দিন স্নান করাও? তো হ্যাঁ বন্ধুরা, আমি আমার সোনামাকে প্রত্যেক দিন কিন্তু স্নান করাই। তো বন্ধুরা আমি একটু আগে পিসির বাড়ির থেকে এলাম, আর এখন প্রায় 1টা বেজে গেছে। আমার কিন্তু আজকে এখনো রান্না কিচ্ছু হয়নি। এই যে এবার রান্না করব। আর তোমাদের দাদাভাই সকাল সকাল ডিউটি চলে গেছে, তো বেশি কিছু রান্না করবো না, ওই ভাত, আলু সেদ্ধ, ডাল আর তোমার ডিম ভাজা করে দেবো। তো চলো ঝটপট করে রান্নাগুলো করি, নয়তো বললাম তো পুরো 1টা বেজে গেছে। তোমাদের দাদাভাই 1:30টার মধ্যে চলে আসবে। তো সোনামাকে স্নান করা হয়ে গেছে, ওকে জামা প্যান্ট পরিয়ে আমি একবারে পিসির বাড়িতে এসে চলে এসেছি। এরপর রান্না বান্না করে একবারে খাওয়া দাওয়া করে যাবো সোনামাকে আনতে। যেহেতু ওকে খাইয়ে দিয়েছি তো খাওয়ার কোনো ঝামেলা নেই, ভাবলাম যাই তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিই, কারণ 1টা তো বেজে গেছে। দুজনের রান্না তো কোনো ঝামেলা নেই। আর তোমাদের দাদাভাইকে বললাম, কারণ তোমরা সবাই ভাববে যে প্রত্যেকদিন আলু সেদ্ধ ভাত নাহলে পোস্ত আর তোমার ডিম করে দিচ্ছ, কোনো সবজি করছো না। তোমাদের দাদাভাইকে বলেছিলাম সবজি করবো, কিন্তু তোমাদের দাদাভাই বারণ করলো যে ছোট বাচ্চা নিয়ে করতে পারবে না। যদিও সোনামা আমার কাছে নেই, তবু পিসি যখন ডাকছে তখন আমাকে বারবার যেতে হচ্ছে। তো যতই হোক বারবার যেহেতু সোনামার কাছে যেতে হচ্ছে, তাই আর কি তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু সময়ের সাথে করতে হচ্ছে।